ভয় যদি সত্যির রূপ নিত, তবে সেটাই হতো মাঝরাতের গল্প। আমি আর কিশোরী আমরা দুজনেই আজ তারানাথের বাড়ির দিকেই যাচ্ছিলাম। পথে নামতেই হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। আমরা হাতের ছাতা খুলে নিয়ে যখন বুঝতে পারলাম এতে আর রক্ষে হবে না, তখন তাড়াতাড়ি একটা দোকানের ছইয়ের তলায় গিয়ে আমরা দুজনেই আশ্রয় নিলাম। আজ একটু সকাল সকাল বেরিয়েছিলাম আমরা, কারণ আজ মঠ লেন থেকে ফেরার পথে অন্য একটা জায়গায় যাওয়ার কথা আছে। যদিও অবশ্য কিশোরীর জন্যই যাব সেখানে। কিশোরী বলল, কপালে যদি না থাকে তাহলে যতই চেষ্টা করো না কেন, কোনো কিছুই হয় না। মনে নেই এই কথাটা তো একসময় ঠাকুরমশাই বলেছিল, তবে মাঝে মাঝে মনে হয় কথাটা সত্যি। কেন, তোমার আবার কি হলো? সদানন্দ ভট্টাচার্য বলে একজনের বাড়িতে যাওয়ার কথা আছে। আজ ছুটির দিন, তাই ভেবেছিলাম হয় সকালে না হয় ফেরার পথে তার বাড়ি ঘুরে আসব। কাল তার সঙ্গে একবার দেখা হয়েছিল। তিনি বললেন সকালের দিকে নাকি তাকে পাওয়া যাবে না। তাছাড়া বৃদ্ধ মানুষ, তিনি সকালে তাড়াতাড়ি উঠতেও পারেন না। উঠে কাজকর্ম করে টুকিটাকিতেই তার সময় কেটে যায়। তাই তিনি বলেছিলেন বিকালের দিকে আসতে, আর তার জন্যই তো তোমায় আজ আসতে হলো। ও, তার জন্যই আজ এত তাড়াতাড়ি? হ্যাঁ, ভদ্রলোকের একটা সমস্যা হয়েছে বুঝলে। তিনি আগে থেকেই ঠাকুরমশাইকে চেনেন, কিন্তু নিজে থেকে যেতে চাইছেন না। আমি তাকে সকালে আসতে বলেছিলাম, রবিবার তাকে নিয়ে যাব, কিন্তু তাতেও তিনি রাজি নন। তাই ভদ্রলোক বললেন একবার তার বাড়িতে যেতে, আর বাড়ি গিয়ে যদি কোনো কিছু। কিশোরীর কথায় বেশ উৎসাহী হয়ে পড়লাম। প্রথমত ভদ্রলোকের খানিকটা সাহায্য করা যাবে, আর দ্বিতীয়ত তিনি যদি অদ্ভুত কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে তারানাথকে তার প্রয়োজন হবেই। তুমি কি ভেবেছ? আমি তো ঠাকুরমশাইয়ের কাছেই নিয়ে যাব ভেবেছি। একটু গিয়ে দেখি আগে কি ব্যাপার। এখন বৃষ্টিটা খানিকটা কমে এসেছিল, তাই আমরা আর দেরি করলাম না। তাড়াতাড়ি ছইয়ের আশ্রয় থেকে বেরিয়ে আমরা দুজনেই হাঁটতে লাগলাম। একে মাসের শেষ, তারপর সামনে পুজো বলে পকেটে বেশ টান পড়েছে। নানান দিকে বিভিন্ন সময় খরচ হয়, তাছাড়া আমি আবার সংসারী মানুষ। কিশোরীর অবশ্য সেই বালাই নেই, তবে পুজোর সময় শহরে বেশ একটা আনন্দের আমেজ এসে পড়ে, আর তার মধ্যেই ঝরঝরে বৃষ্টি। কোনো রকমে ছাতা মাথায় দিয়ে সেই বৃষ্টির মধ্যে মঠ লেনের কাছে এসে যখন পৌঁছালাম, তখন দেখি তেলে ভাজার দোকানের সামনে ভিড় হয়েছে ভালোই। এই বৃষ্টির মধ্যেও দোকানের সামনে যেন কিছু একটা হয়েছে। সামনে এগোতেই বুঝতে পারলাম পকেট মারি নিয়ে ঝামেলা হয়েছে। তবে লোকটাকে ধরা যায়নি, লোকটা নাকি পালিয়ে গেছে, আর তাই নিয়েই এত উত্তেজনা। তাদের কোনো রকমে পাশ কাটিয়ে তেলে ভাজা কিনে যখন ছোট গলির মধ্যে ঢুকে পড়লাম, তখন কিশোরী বলল, হ্যাঁ, পুজো এসে গেল, অথচ সব কিছু সেই একই রকম রয়ে গেল। তেলে ভাজার মোড়ের কাছে সেই ভিড়, পকেটমারি, লোকজনের আপদ বিপদ, সমস্যার কোনো পরিবর্তন নেই। যা বলেছ ভায়া, আমার তো মনে হয় ধীরে ধীরে আর কয়েকটা বছর গেলে এই সমস্ত সমস্যা আরও বাড়বে বই কমবে না। আমি আরও কিছু বলতাম, কিন্তু ততক্ষণে তারানাথের বাড়ির কাছে এসে পড়েছি। তারানাথকে দেখলাম বৃষ্টির মধ্যে বারান্দার এক পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে কি যেন দেখছে। ঠাকুরমশাই, এই বৃষ্টির মধ্যে বাইরে বেরিয়ে দেখুন একবার, বৃষ্টির মধ্যে কেমন লাগছে বুঝতে পারবেন। তোমাদের মতো বৃষ্টিতে ভেজার ইচ্ছে আমার নেই, বুঝলে। এখন তাড়াতাড়ি উঠে এসো দেখি, একটু পরেই আবার ঝড় বৃষ্টি হবে। আকাশের অবস্থা দেখছো না, বজ্রপাত পর্যন্ত হতে পারে। আমরা আকাশের দিকে তাকিয়ে দেখলাম মেঘ করেছে, বৃষ্টিও হচ্ছে বটে, কিন্তু ঝড়ের কোনো পূর্বাভাস নেই। একটু আগে অবশ্য প্রবল হাওয়া দিচ্ছিল বলে আমরা দুজনেই দাঁড়িয়েছিলাম, তবে অবশ্য সেটা ঝড় বজ্রপাত মনে হচ্ছে না। তাছাড়া আশ্বিনের এই মেঘে এমন তো হয় না। তাই আমি বললাম,
তা হতেও পারে, কিন্তু আপনি এখানে এ সময় দাঁড়িয়ে কি করছেন? আরে আর বলো না, একজনের আসার কথা ছিল বুঝলে। অবশ্য কাল রাতেই সে এসে বলে গিয়েছিল আজ সকালেই আসবে। হয়তো বৃষ্টির জন্য আসতে পারে। সে যাই হোক, তোমরা তো এসেছো, চলে এসো চলে এসো। তক্তা পোষে আজ বসা যাবে না, তোমরা বরং ভেতরের ঘরে গিয়ে বসো। বৃষ্টির দিনে তক্তা পোষের কাছে বসা যায় না হে। এদিকটা খোলা, বৃষ্টির ছাট এসে মাঝে মাঝে লাগে। তাছাড়া এলোমেলো হাওয়া দিলে বৃষ্টি সোজাসুজি পড়ে, তখন সেই ছাট গায়ে এসে পড়ে বই কি। তাই আমরা বাধ্য হয়ে ঘরে গিয়ে বসলাম। সামান্য হাত আর পিঠের দিকটা ভিজেছিল আমাদের, সেগুলোই গামছা দিয়ে মুছে নিয়ে তক্তাপোষের বদলে আজ বিছানার এক পাশে আরাম করে বসে তেলে ভাজাটা বার করে দিলাম। তেলে ভাজা শেষ করে তারানাথ একটা সিগারেট ধরালো। এই বৃষ্টিটা যে কত ভালো তা তোমরা ধারণাও করতে পারবে না বুঝলে। শহরের মানুষ বৃষ্টি দেখলেই লেপ কাঁথা মুড়ি দিয়ে ঘরে শুয়ে পড়ে, জানালা দরজা বন্ধ করে বৃষ্টির থেকে বাঁচার চেষ্টা করে। অথচ এই বৃষ্টি না হলে জমিতে ফসল ফলতো না, আর তোমরা যে ভাত খাও তাও খেতে পারতে না। অথচ এই বৃষ্টিতে সব থেকে বেশি লাভবান হলেও চাষিদের কিন্তু বৃষ্টির সময় বড়ই দুঃখ থাকে গো। বৃষ্টির মধ্যে তাদের মাঠে গিয়ে এখানে ওখানে আল কাটতে হয়, কখনো জল আনতে হয়, আবার কখনো আরও কত কাজ করতে হয়, কাজের কোনো শেষ থাকে না। এইবারে বর্ষায় ভালো বৃষ্টি হয়েছে শুনেছি, ফসলও ভালো হয়েছে। তার জন্যই তো জিনিসপত্রের দাম না কমলেও অন্তত চাল ডাল আলু এই সমস্তের দাম সামান্য কমেছে। তাতে আর কি হবে, দেশের যা অবস্থা চলছে তার মধ্যে কতদিন দাম আর কম থাকে তাই দেখো। তারানাথের কথাটা যে মিথ্যে নয় সেটা আমরা অচিরেই বুঝতে পেরেছিলাম। আসলে যুদ্ধের বাজারে জিনিসপত্রের দাম যে আকাশ ছোঁয়া হবে সেটাই স্বাভাবিক, কিন্তু পুজো পুজো একটা ভাব যেন কলকাতার আকাশে বাতাসে একটা নতুন রং ছড়িয়ে দিয়ে যুদ্ধের আবহাওয়াটাকে অনেক দূরের কোথাও ঠেলে রেখেছিল। শুধু যে বৃষ্টি গল্প বয়ে নিয়ে আসে তা কিন্তু নয়, এই বৃষ্টির মধ্যেও আমার এমন অনেক অভিজ্ঞতা রয়েছে যা তোমাদের বলে বোঝানো যাবে না বুঝলে। তাই এমন একটা বৃষ্টির দিনে এক গ্রামে বসে একজনের কাছ থেকে শুনেছিলাম এক আশ্চর্য গল্প। তারপর একটা গল্প যে একটু একটু করে জমে উঠেছে সেটা আমরা বুঝতে পেরেছিলাম। ঘরের ভেতরটা এই দিনের বেলাতেও কেমন যেন আধো অন্ধকার হয়ে এসেছে। জানালার পাল্লার সামান্য ফাঁক দিয়ে বৃষ্টি ভেজা ঠান্ডা হাওয়া ঘরের ভেতরে ঢুকে এসেছে। তারানাথ সেই সামান্য ফাঁক দিয়ে সিগারেটের টুকরোটা বাইরে ফেলে দিল, আর তারপরে বলল, এমনই এক বর্ষার সময় আজ থেকে অনেক বছর আগে আমি ছিলাম মধুকর কুণ্ডু নামের একজনের বাড়িতে। তোমাদের আগে থেকেই বলি, না হলে তোমরা ঠিক বুঝতে পারবে না মধুকুণ্ডু কে, কোথায় তার গ্রাম, কেন তার কাছে গিয়েছিলাম। এসব কথা বলতে গেলে আগে বলতে হবে তার থেকে কয়েকদিন আগের কথা। গ্রামে গ্রামে ঘোরা ছিল তখন আমার অভ্যাস। তোমরা জানো, তখন আমার উদ্দেশ্য ছিল সাধু সঙ্গ করা, না হলে একা একাই ঘুরতাম শ্মশানে মশানে মাঠে ঘাটে, যেভাবেই হোক দিন অতিবাহিত করে ফেলতাম। এমনভাবেই একদিন গিয়ে পৌঁছালাম পলাশডাঙ্গা বলে এক গ্রামে। তো সেই গ্রামের এক নদীর ধার বরাবর হেঁটে চলেছি। নদীটা গ্রামের একদম শেষ প্রান্তের সীমানাই বলা যায়। হাঁটতে হাঁটতে কত কিছুই না দেখলাম। পশ্চিম আকাশে সূর্যের ডুবে যাওয়ার পর আকাশটা কেমন লালচে হয়ে রয়েছে,
দেখলাম মাঝির দল নৌকো নিয়ে ঘরে ফিরছে, কচিকাচার দল সেই নদীর ধারে সুপারি গাছের পাতা নিয়ে গড়াগড়ি খেলছে। আমি আর একটু এগোতেই দেখি এক গাছের তলায় এক সাধু নিম্নাঙ্গে লাল কাপড় ধারণ করেছে, আর তার ঊর্ধ্বাঙ্গ নিরাবরণ। সে চুপ করে বসে নদীর জলের দিকে স্থির হয়ে তাকিয়ে আছে। আরও একটু এগিয়ে তার কাছে গিয়ে বললাম, সাধু বাবা, আপনি কে? আর এইখানে এই সময় বসে নদীর জলের দিকে এমনভাবে তাকিয়ে আছেন কেন? বড় বিপদ আসতে চলেছে, এই জলেই বড় বিপদ আসতে চলেছে। কিন্তু আশ্চর্যের ব্যাপারটা হলো, কোথায় বিপদ হবে সেটা বুঝতে পারছি না। তার কথায় আমি অবাক হয়ে গেলাম। সে আমার মুখের দিকে তাকালো, তারপরেই যেন কিছু একটা দেখে অবাক হয়েছে এমন সুরে সে বলল, তোমার কপালে এমন যোগ, তার মানে নিশ্চয়ই বড় কোনো মুহূর্তের সঙ্গে তোমার সাক্ষাৎ হয়েছে। এমন কোনো উচ্চস্তরের আত্মা যার সচরাচর দেখা পাওয়া যায় না। কে তুমি বলো তো? আমি আমার সামান্য পরিচয় দিয়ে বললাম, আমায় নিয়ে আপনাকে বিচলিত হতে হবে না, কিন্তু আপনি যে বিপদের কথা বলছেন সেই বিপদটা তো জানা দরকার। সে হাসি মুখে আমার দিকে তাকালো, বলল, তুমি যেমনটা ভাবছো তেমনটা নয় তারনাথ। আমি সাধু হলেও তোমাদের মতন তন্ত্রে মন্ত্রে দীক্ষিত সাধু নই। সংসার জীবন ভালো লাগেনি, তাই সাধুর পোশাক পরে এখানে ওখানে ঘুরে বেড়াই। যখন যেখানে ইচ্ছে হয় থাকি, খাই, ঘুমাই, এমনই অবস্থা। কিন্তু একটা ব্যাপার বুঝলে, ছোটবেলায় এক সাধুর সঙ্গে আমি প্রায় 3 বছর ছিলাম। তারপর আবার বাড়ি ফিরে আসি। তারপরে যখন বৈরাগ্য ভাব পেয়েছিলাম, তখন দীক্ষাটা সেই সাধুর কাছেই নিয়েছিলাম বটে, তবে সে অনেক আগে। সেসব কবেই ভুলে গেছি। আর তন্ত্রে মন্ত্রে আমার বিশেষ মন নেই। কিন্তু সেই সাধুর কারণেই হোক কিংবা অন্য কোনো কারণেই হোক, বিপদের গন্ধ আমি আজ করতে পারি, বুঝলে। এই 2-3 গ্রামের মধ্যেই কোথাও একটা বিপদ হতে চলেছে, আর সেই বিপদ রয়েছে এই জলে। কথাটা বলে সে সামনে নদীর কুলুকুলু বয়ে যাওয়া জলের দিকে তাকিয়ে আমায় দেখল। সূর্যাস্তের আগে লালচে আলোয় জলটাও সামান্য লালচে হয়ে উঠেছে। এই জলের মধ্যে সাধু বাবা কোন বিপদের সন্ধান পেলেন সেটা ভেবেই আমি অবাক হলাম। ততক্ষণে আমি সেই সাধু বাবার থেকে মাত্র 1 হাত দূরত্বের মধ্যে বসে পড়েছি তারই পাশে। আচ্ছা, তার মানে সেই সাধু কোনো এক বিপদের আন্দাজ আগে থেকে করতে পেরেছিল। কিন্তু নদীর জলে যদি বিপদ থাকে, তাহলে সেই বিপদ থেকে সে কাকে উদ্ধার করবে? প্রথমে আমি নদীর জলের কথাই মনে করছিলাম, কিন্তু পরে বুঝলাম তিনি স্বর্ণ জলের কথা বলছেন। তার কাছে সেই রাতটা রইলাম। সেই নদীর ঘাটের কাছে আমরা দুজনে বসে থাকতে থাকতে চারপাশে অন্ধকার নেমে এলো। সাধু বলল, এখানে একটা দিন থেকে তারপরেই চলে যাব ভেবেছিলাম, কিন্তু বিপদের কথা বুঝতে পেরে এখান থেকে আর যেতে ইচ্ছা করছে না। কিন্তু কোথায় যে বিপদ হবে আর কার বিপদ হবে কোনো কিছুই বুঝতে পারছি না। সাধু বাবা, আপনি এক কাজ করুন। আপনি যখন ধারণা করতে পারছেন এর আগেও নিশ্চয়ই এমন কোনো ব্যাপার ঘটেছে, গ্রামের দিকে গিয়ে একবার দেখা যেতে পারে। চলুন তো। তুমি বুঝতে পারছো না, ব্যাপারটা সেরকম নয়। বিপদের উপস্থিতি আমি অনুভব করতে পারি, কিন্তু খুব স্পষ্টভাবে। তার মানে কোনো কথা বুঝতে পারি না। অনেক সময় বিপদ বোঝার পরেও সেই বিপদ ঘটে গিয়েছে, বুঝলে। কি করা যায় বলো তো?
এখান থেকে বেরিয়ে দুটো গ্রাম আছে পাশাপাশি, সেই দুটো গ্রামই একবার ঘুরে দেখবে নাকি? যেমন ভাবা তেমন কাজ। সেই রাতটা সাধুর সঙ্গে বসে গল্পগুজব করেই আমরা কাটিয়ে দিলাম। পরদিন সকালে সেখান থেকে বেরিয়ে 2 গ্রাম ঘুরলাম, কিন্তু প্রথম গ্রামে তেমন কিছু মনেই হলো না। যদিও আমার মনে না হওয়ারই কথা। এই গ্রামের নাম ছিল পলাশডাঙ্গা, এবং সেই গ্রামের পরের গ্রামেই ওই মধুকর কুণ্ডুর বাড়ি। অর্থাৎ সেই গ্রামের নাম কি ছিল জানো? পটাশপুর। হ্যাঁ, পটাশপুর। পটাশপুর গ্রামের চৌহদ্দির মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সাধু বাবা কেমন যেন থেমে গেলেন। তার চোখ এবার বন্ধ। বাতাসে যেন কিছু একটার ইঙ্গিত তিনি পেয়েছে, আর সেটা বোঝার চেষ্টা করছে। তার ডান হাত তার সামনের দিকে বাড়িয়ে এমন ভাবে আঙুলগুলো নড়াচড়া করছে যেন কিছু একটা ধরার চেষ্টা করছেন তিনি। তোমাদের মিথ্যে কথা বলবো না, সে সময় বড়ই অদ্ভুত লেগেছিল। লোকটা যেন চোখ বন্ধ করে থাকা অবস্থাতেই অদৃশ্য কোনো কিছুর উপস্থিতি টের পাচ্ছে। ওই হাতের আঙুলের মাথা যেন অদৃশ্য কিছু একটা বয়ে নিয়ে চলেছে। ঠিক পুতুল নাচ খেলার সময় যেমন হাতে দড়ি বাঁধা থাকে, সেই দড়ি মাথার উপরে অদৃশ্য থাকে। কেউ নাড়িয়ে পুতুলকে চালনা করে, এটাও ঠিক তেমনই হলো। বুঝতে পেরেছি তারানাথ, এই গ্রামে কিছু একটা ঘটে চলেছে। এই পটাশপুর গ্রামের ডোবা, একটা ডোবা। এর বেশি কিছু বলতে পারল না। যখন সে চোখ খুলল, দেখতে পেলাম তিনি রীতিমতো হাঁপাচ্ছেন। নাকের পাটা ফুলে উঠেছে, চোখ দুটো সামান্য লালচে, ঘন ঘন নিঃশ্বাস পড়ছে তার। এই প্রথমবার বুঝতে পারলাম বিপদের আন্দাজ সে করতে পারলেও এর জন্য তাকে ভীষণ কষ্ট করতে হয়, আর বেশি কিছু সে দেখতে পারে না। আমি বললাম, যা দেখেছেন অনেক, এবার চলুন চলুন এবার গ্রামে ফিরে যাই। এখনো দিনের আলো রয়েছে, তেমন হলে কারোর বাড়িতে একটা রাত থাকার ব্যবস্থা করা যাবে। গ্রামে ঢুকেই মধুকর কুণ্ডুর বাড়িতে গিয়েছিলাম। তার বাড়িটা গ্রামের একদম শেষ প্রান্তের দিকে। আমাদের দুজনকে হেঁটে আসতে দেখে সে নিজেই আমাদের ডেকে আনে। তার বাড়িতে শোয়ার জায়গার বড়ই কষ্ট। তার ছেলে বউ পাশের গ্রামে তাদের শ্বশুর বাড়িতে গিয়েছে দিন কয়েকের জন্য। ওইদিকে তার ছেলে শ্বশুর বাড়ি, তাকেই ওইখানকার জমি জমা সবকিছু দেখাশোনা করতে হয়, আবার এইখানকারও সবকিছু দেখাশোনা করতে হয়। দিন কয়েক হলো ওই বুড়ো বুড়ি দুজনেই এখানে আছে। মধুকর কুণ্ডুর বয়স 50-এর চেয়ে বেশি হবে, তবু কম হবে না। তার স্ত্রীর বয়স 35 বা তার চেয়ে একটু বেশি হবে বলে মনে হয়, তবে সেসব আমাদের বোঝার কথা নয়। তার স্ত্রী বেশিরভাগ সময় ঘোমটাটা মাথায় দিয়ে থাকে। মধুকর কুণ্ডুর সঙ্গে আমরা যখন তার বাড়িতে গিয়ে ঢুকলাম, তখন ফিস ফিস করে সাধু বাবা বলল, বিপদের কথাটা মনে রেখো তারানাথ, বিপদ কিন্তু কিছু একটা আছে। আমি কিছুই বুঝলাম। আরো তাড়াতাড়ি করে বাড়িতে আসার অন্য একটা কারণও ছিল। আকাশে কালো মেঘ জমতে শুরু করে দিয়েছে, আর একটু পরেই সেই মেঘের দল যেন দানব আকৃতি হয়ে আকাশ দখল করতে চাইছিল। তাই সঙ্গে সঙ্গে তার বাড়িতে গিয়ে বারান্দার কাছে বসলাম। আমাদের জন্য চিড়ে, মুড়ি, দুধ, খাবার এসব এলো। বুঝতে পারলাম তাদের অবস্থা খুব একটা খারাপ নয়।
কথায় কথায় সন্ধে হয়ে গেল, আর তারপরেই নামলো ঝমঝম করে বৃষ্টি। বারান্দাটা বেশ বড়। সে বারান্দায় দেয়ালের দিকে একটা হ্যারিকেন জ্বালিয়ে আমি, সাধু বাবা আর মধুকর মিলে বসলাম। কথা বলতে বলতে ঠিক এই কথাটাই তোমাদের বলেছিলাম। সেদিন সন্ধেবেলা ঠিক এমনভাবেই ঝমঝম করে বৃষ্টি পড়ছিল, আর আমরা তিনজন একসাথে বসে কথা বলছিলাম। তারানাথ চুপ করতেই বাইরে বিদ্যুৎ চমকে উঠল। একবার সেই বিদ্যুতের চমকানোর শব্দে চারপাশটা যেন থরথর করে কেঁপে উঠল। মনে পড়ে গেল তারানাথ বিদ্যুতের কথা বলেছিল। তারপর তারানাথ কিন্তু আবার বলতে শুরু করলো। মধুকরের সঙ্গে কিছুক্ষণ কথা বলে জানলাম সে নিজে এখন আর সে মাঠে যায় না, তার ছেলেই যায় এবং মাঝে মাঝে কিছু লোক লাগিয়ে সব কিছু দেখাশোনা করে। আর এখন আরামের সময়, তবুও মাঝে মাঝে মাঠের দিকে যাওয়া হয়। এখানে ওখানে টুকিটাকি কাজকর্ম সে নিজের হাতে করতেই ভালোবাসে। কিন্তু বিপদ যে একটা ছিল সেটা সাধু বাবা বেশ বুঝতে পেরেছিল। আর সেই গ্রামে বিপদের সূচনা পর্ব শুরু হয়েছিল মাত্র। আমাদের এই পটাশপুর গ্রামের সবকিছু ভালো ছিল সাধু বাবা, কিন্তু হঠাৎ করে এই মাসখানেক ধরে একটা সমস্যা শুরু হয়েছে। গ্রামের ওই প্রান্তে একেবারে শেষের দিকে, মানে এই গ্রামটা তো এদিকে শেষের দিকে ফাঁকা, ধানের জমি বহুদূর পর্যন্ত রয়েছে। তারপরে জঙ্গলের দিকটা আমরা কেউ যাই না। জমির আগে গ্রামের শেষের দিকে একটা ডোবা রয়েছে, তবে ডোবাটা ছোট নয়, বেশ বড় ডোবা। একসময় ছোট পুকুর ছিল, কিন্তু সেটা এখন ডোবা হয়ে গেছে। ডোবার কাছে এই মাসখানেকের মধ্যে পরপর 3 জন মরেছে, আর সে মৃত্যু বড় অদ্ভুতভাবে হয়েছিল। সাধু বাবার মাথা থেকে একেবারে বুক পর্যন্ত ডোবার জল কাদার মধ্যে ডোবানো ছিল, আর হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত জলের বাইরে উল্টো হয়েছিল। তার কথা শুনে আমি আর সাধু বাবা দুজনেই চমকে উঠলাম। মাস খানিক ধরে হচ্ছে, তার আগে ওখানে কিছুই হয়নি? গ্রামে গঞ্জে এই টুকিটাকি একটু আধটু ব্যাপার তো হয়েই থাকে, তা আপনারা জানেন। তবে আমাদের পটাশপুরে তেমন কোনো ভয়ের ব্যাপার ঘটেনি। এইদিকে তেমন কোনো ব্যাপার নেই। বিকেল পর্যন্ত ওইদিকে লোকজন থাকে। ধানের জমি থেকে চাষের কাজ ছেড়ে সবাই ফিরে আসে, তারপর ওদিকটা ফাঁকা হয়ে যায়। লোকজনের সহজে যাওয়ার দরকার পড়ে না। তবে ওইদিকে যাদের বাড়ি ঘর তাদের তো ওদিকে যেতেই হয়। তাছাড়া ধানের জমিতে ধান পড়লে অনেকে পাহারা দেওয়ার সময় ওইদিকে যায়, তখন ওই ডোবাটা সামনে পড়ে। এখন তো ধান ওঠার সময় নয়, আর তাছাড়া সবকিছু জেনে শুনে তো আর কেউ এমনি এমনি ওই পথে যাবে না, তাই না? তা তো জানি, কিন্তু নিজের চোখে দেখেছি তাই বলেছি। ছেলেটাকে তো বারবার বলি সূর্য ডোবার সঙ্গে সঙ্গেই মাঠের কাজ ছেড়ে সমস্ত কিছু সেরে বাড়ি ফিরে আসতে। কাজ কম হলেও চলবে। এমন সময় বৃষ্টির বেগ বাড়ছিল। মধুকরের বউ রান্নাঘরের দরজার কাছ থেকে বলল, রাতের খাবার বেশি দেরি করব না। যা বৃষ্টি নেমেছে, আবার ঝড় উঠবে মনে হয়। তাড়াতাড়ি খেতেটা দিয়ে দিই। তেমন হলে তোমরা বারান্দার কাছে বসে পড়ো, আর একটা হ্যারিকেন জ্বালিয়ে দিই। হারাধনের স্ত্রীর বুদ্ধির কথা না বললেই নয়। আসলে এখানে বসে বেশ ভালোই লাগছিল। বাইরে বৃষ্টি হলে তার হালকা ঝাপটা মাঝে মাঝে ভেতরে এসে পড়ে বই। তখন যতদূর মনে পড়ে সময়টা ছিল গ্রীষ্মকাল। আগেই বলেছি বারান্দাটা বেশ বড়, লম্বায় খুব বড় না হলেও চওড়াতে বেশ অনেকটা বড়। চোখ বুজে সেখানে পাশাপাশি আরো 2-3টে ঘর তুলে ফেলা যায়, এত বড়ই সে জায়গা।
তাই বৃষ্টির জল একটু আধটু মাঝে মাঝে ছুটে এসে লাগলেও ভেজার কোনো উপক্রম নেই। তাই আমরা আরেকটা হারিকেন জ্বালিয়ে দুদিকে দুটো হ্যারিকেন রেখে আমরা সেখানেই খেতে বসে পড়লাম। আমাদের খাওয়া চলছে, আর হ্যারিকেনের আলোয় অন্ধকারের ঝড় বৃষ্টির মধ্যে মধুকর কুণ্ডুর মুখে সেই কথা শুনে চলেছি। মধুকর বলে চলেছে, প্রথম মৃতদেহ পাওয়া যায় ওই পাড়ার সদাশিবের। রাতের বেলা সে কি কারণে যেন বেরিয়েছিল, আর ঘরে ফেরেনি। তার বউও ঘুমিয়ে পড়েছিল শেষ রাতের দিকে। তার ঘুম ভাঙে যখন, তখন দেখতে পায় সে নেই, সে বাইরে বেরিয়ে গেছে। এমন অবস্থায় পরদিন তাকে পাওয়া যায়। তার মৃতদেহ পাওয়া যায় ওই ডোবার মধ্যে। ওই ডোবার মধ্যে তার দুটো পা বাইরে বেরিয়েছিল, শুধু মাথাটা ডোবার জলের ভেতরে। সে দৃশ্য দেখে অনেকেই ভয় পেয়েছিল। তবে মৃতদেহটা যখন সবাই মিলে তোলে, তখন শরীরে কিন্তু কোথাও কোনো আঘাতের চিহ্ন ছিল না। আমাদের গ্রামের কবিরা জানিয়েছিল ওই জল কাদার মধ্যে মাথা পর্যন্ত ঢুকে একেবারে কোমর পর্যন্ত ঢুকে গেছে। তাতেই দম বন্ধ হয়ে নাকে মুখে জল কাদা ঢুকে মারা পড়েছে। সেই শুরু হলো। সবাই ভেবেছিল এটা হয়তো দুর্ঘটনা, কিন্তু তারপরে যখন আরো দুজন মারা গেল, তখন কিন্তু সবাই ভয়ে ভয়ে রইল। এখন অন্ধকারে পটাশপুর গ্রামের কেউ আর ঘরের বাইরে বেরোয় না। বিপদের কথা বলেছিলাম তারানাথ, বিপদ, জলে বিপদ, ওই ডোবার জলে। সঙ্গে সঙ্গে আমার মনে পড়ে গেল, তাই তো সাধু বাবা তো ডোবার কথা বলেছিল, আর জলের বিপদের কথাও বলেছিল। তাহলে তো সবকিছু মিলে যাচ্ছে। কিন্তু এই গ্রামে যদি রাতের বেলা কেউ ঘর থেকে বাইরে না বেরোয়, তাহলে বিপদটা কার? এমন সময় মধুকর বলে উঠল, তবে রাতের বেলা ওই দিকে না গেলে তেমন আর কিছু হয় না, তাই ওসব নিয়ে আমাদের আর কোনো চিন্তা নেই। কিন্তু এমন একটা ব্যাপার গ্রামে হয়ে চলেছে, আর আপনারা যখন এসেছেন তাই বললাম, দেখুন যদি কোনো একটা ব্যবস্থা করতে পারেন। কাল সকালে উঠে ডোবার কাছে গিয়ে আমরা দেখব আসলে ব্যাপারটা কি। দিনের বেলা জায়গাটা ভালো করে না দেখলে সমস্যা হবে। তাছাড়া রাতের বেলা যখন সেখানে কেউ যায় না, অচেনা অজানা জায়গায়, প্রথমে রাতের বেলা যাওয়াটা ঠিক হবে কি? দিনের বেলা ওখানে গিয়ে কোনো কিছু বোঝা যাবে বলে মনে হয় না তারানাথ। তবে তাই হোক, কাল সকালেই আমরা ওখানে যাব। রাতের বেলা তাড়াতাড়ি শুয়ে পড়লাম। আমাদের জন্য এক পাশের ঘর বরাদ্দ হয়েছিল। সেটাই মধুকর কুণ্ডুর ছেলে, নাতি এবং বৌমার ঘর। তারানাথ, বিছানায় শুতে ইচ্ছে করছে না। তুমি বরং একটা কাজ করো, ওই একটা বস্তা মতো রয়েছে ওখানে, ওটাই আমার জন্য নিচে মেঝেতে পেতে দাও, সেখানে শুয়ে পড়ি। আমি অবাক হয়ে গেলাম। আমার যে কষ্ট হচ্ছিল না তা নয়, তবে আমি এই সমস্ত মানিয়ে নিতে পারি, কিন্তু সাধু বাবা পারলেন না। শেষে দুজনেই বস্তা বিছিয়ে মাটিতেই মেঝের ওপর শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে পড়েছি মনে নেই। পরদিন সকালে যখন ঘুম ভাঙলো, তখন দেখি আমি একা শুয়ে রয়েছি। পূব আকাশে সূর্য তখন সবে মাত্র বাইরে বেরোতে শুরু করেছে। দরজা খুলে বেরিয়ে এসে দেখি বারান্দার কাছে একপাশে চুপ করে বসে সাধু বাবা পদ্মাসন, বিড়বিড় করে কি যেন বলছে। সকালের সূর্যোদয়ের এই ব্রহ্ম মুহূর্তে পদ্মাসনে বসে সাধু বাবা কোনো এক মন্ত্র উচ্চারণ করে চলেছে, তা বেশ বুঝতে পারছিলাম। আমি একপাশে চুপ করে দাঁড়িয়ে রইলাম। একটু পরেই সাধু বাবা তার কাজ শেষ করে আমার দিকে তাকিয়ে স্মিত স্বরে হেসে বললেন, সূর্য প্রণাম। বুঝলে, এ যে কি সুখের বোঝাতে পারবো না।
সূর্যোদয়ের মুহূর্ত আমার বড্ড ভালো লাগে, তাই সূর্য প্রণাম করি। এর সঙ্গে আর অন্য কিছু নেই। সাধু বাবা কথাটা বলল বটে, কিন্তু আমার কেমন যেন খটকা লাগতো। একজন সাধু যিনি বিপদ আন্দাজ করতে পারে, যিনি দীক্ষা নিয়েছেন, বিছানায় শুতে পারেন না, তার ক্ষমতা নেই, সে তন্ত্র মন্ত্র কোনো কিছুই জানে না। ব্যাপারটা তেমন অবিশ্বাস্য না, কিন্তু সাধু তার ক্ষমতার কথা লুকিয়ে রাখতে চায় কেন? তখন বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারি আসলে সাধু প্রতীক্ষা করছিল এক চরম মুহূর্তের জন্য। সকালে মধুকরের সঙ্গে আমরা গ্রামের শেষে সেই ডোবাটার কাছে গিয়ে পৌঁছালাম। দেখলাম মধুকর মিথ্যে কথা বলেনি। যেদিকে চোখ যায় ধানের জমি ছাড়া আর কিছুই নেই। গ্রামের মাটির রাস্তা থেকে খানিকটা নিচের দিকে সেই ডোবাটা দেখা যায়। ডোবার মধ্যে সবুজ শ্যাওলা গাছ, কচুরিপানা এমন ভাবে ছড়িয়ে রয়েছে যে মধুকর আলাদা করে না বলে দিলেই হয়তো বুঝতেই পারতাম না এটা একটা ডোবা। মনে হতো সামান্য নিচু একটা সবুজ ঘাসের জমি। সাধু বাবা চারপাশটা ভালো করে দেখছিলেন, আমিও দেখছিলাম। দেখতে দেখতে বললাম, এই তাহলে তোমার সেই ডোবা, তাই তো, যেখানে মাঝে মাঝে মানুষ মরছে? অদ্ভুত ব্যাপার, গ্রামের এই দিকটা সকালবেলাতেই এমন ফাঁকা, তাহলে রাতের বেলা কেউ এখানে আসবে কি করে? আচ্ছা, প্রথম যে মারা গিয়েছিল, কি যেন নাম বললে? সদাশিব। হ্যাঁ, তার বাড়ির লোকের সঙ্গে কথা বলা যায় না? মধুকর জানালো কথা বলা যায়, কিন্তু সাধু বাবা সেখানেই থাকতে চাইল। আমি আর মধুকর প্রায় মিনিট 25 হেঁটে সেখান থেকে সদাশিবের বাড়িতে গিয়ে পৌঁছালাম। আর একটা ব্যাপার লক্ষ্য করলাম, সদাশিবের বাড়িটাই হলো এই দিক থেকে প্রথম বাড়ি। আর এখান থেকে ওই ডোবা দেখা তো দূরের কথা, ডোবার সামনের জায়গাটুকু ভালোভাবে দেখা যায় না। সদাশিবের বাড়িতে ছিল তার স্ত্রী। আমাকে দেখে অবাক হলেও মধুকরকে দেখে যেন খানিকটা আশ্বাস পেল। বলল, এখন আর এসব কথা বলে কি হবে সাধু বাবা? যা হবার তা তো আগেই হয়ে গেছে। কতবার করে বলেছিলাম রাতের বেলা বাইরে বেরোলে আলো নিয়ে বেরোতে, একা একা বেরোতে না। কি আর করি বলুন তো, পুরুষ মানুষ রাতের বেলায় ঘর থেকে বাইরে বেরোনোর সময় আমায় ডেকে তুলবে, এটা তো আর মানা যায় না। তবুও আমার কেমন যেন ভয় করত, কেমন যেন মনে হতো কিছু তো একটা ঘটবে। তবে আমার কথাটাই ঠিক হলো গো। সেদিন ঠিক কি হয়েছিল মনে আছে? সেদিন রাতে খাওয়া দাওয়া শেষ করে আমাদের ঘুমোতে ঘুমোতে অনেক দেরি হয়ে গেছিল। আমার ছেলেটা ঘুমিয়ে পড়েছিল আগেই। ওনাকে বিছানা করে দিয়ে আমি বাসনপত্রগুলো গুছিয়ে রেখেছিলাম। তারপরে এসে যখন বিছানায় উঠতে যাব, তখন দেখি দরজার কাছে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে কি যেন একটা দেখছে। আমি বললাম, কি হলো? বাইরের দিকে কি দেখছো এমন ভাবে? এই, তুমি শুনতে পাচ্ছ? বাইরে থেকে কি যেন আমায় ডাকছে বলে মনে হচ্ছে না? আরে এত রাতে বাইরে থেকে তোমাকে কে ডাকবে বলো তো? গ্রামের লোকেরা এতক্ষণে সবাই গভীর ঘুমে ঘুমিয়ে পড়েছে। তুমি তো জাগো, তুমি না হয় হাট বাজারে ব্যবসা করো,
বাকিরা তো আর এসব করে না, মাঠে কাজ আর জলে। তারা সন্ধে লাগতে লাগতেই খেয়ে দিয়ে শুয়ে পড়ে, বুঝেছো তো? কিন্তু আমার কেন মনে হচ্ছে যেন আমায় কেউ ডাকছে, যেন মনে হচ্ছে বাইরে থেকে কেউ আমার নাম ধরে এক টানা ডেকে চলেছে। বিশ্বাস করবেন না সাধু বাবা, অন্ধকারের মধ্যে দরজার কাছে এসে বাইরের দিকে তাকিয়ে আমার আমার বুকের ভেতরটা কেমন যেন ছ্যাঁত করে উঠল। বাইরে ঘুটঘুট করছে অন্ধকার, কিন্তু এত অন্ধকার তো থাকার কথা নয়। আমাবস্যা যে নয় সেটা আমি হলপ করেই বলতে পারি, কিন্তু আকাশে চাঁদের দেখা নেই। কালো মেঘে আকাশটা ঢেকে গেছে। বাইরে এতটাই অন্ধকার যে কয়েক হাত দূরের জিনিস পর্যন্ত ভালোভাবে দেখা যায় না। আমার বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। এমনিতেই বুকটা দুরু দুরু করছিল, তার উপর এমন অন্ধকার দেখে আমি বললাম, কি হয়েছেটা কি? দরজা বন্ধ করো তো, কেউ ডাকছে না। যার ডাকার দরকার হবে সে সকালে আসবে। আমার কথায় উনি আমার দিকে অদ্ভুতভাবে তাকালেন। তার দুটো চোখ কেমন যেন উজ্জ্বল, মুখটা যেন কেমন হয়ে গেছে। আমার কেমন যেন ভীষণ ভয় হতে লাগলো। আমি কিছু বলার আগেই সে দরজা আটকে দিয়ে বলল, একটা মেয়ে আমায় আমায় ভীষণভাবে ডাকছে। আমার আমার খুব ভয় করছে, আমার খুব ভয় করছে, ভীষণ ভয় করছে আমার। এই সমস্ত কথা গ্রামের লোকেরা জানে না? ও ব্যবসা করতো হাটে বাজারে গিয়ে। কত সময় রাতের বেলা সেখান থেকে ফিরতো, কখনো কখনো ফিরতোই না। এইসব কথা মধুকর কাকা খুব ভালো করেই জানে। এসব কথা তখন আমার কিছু মনে হয়নি, তবে সকালে যা দেখলাম তখন তাতে আমি পাথর হয়ে গিয়েছিলাম। তারপরে সব কিছু যখন শেষ হয়ে গেল তখন আস্তে আস্তে সব মনে পড়তে লাগলো। আজ আপনি এসেছেন তাই আপনাকে বললাম, না হলে সাহস করে আর কাকে বলবো বলুন তো? ও আমাকে বলেছিল যে সেদিন রাতে কিছু একটা হয়েছিল, আর এমনকি সাধু বাবা আরও যে দুজন ওই ডোবার জলে মারা পড়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু একটা কিছু হয়েছিল। আমার মনে হয় উনি আমায় মিথ্যে বলেননি। সেদিন রাতে সত্যি কেউ তাকে ডেকেছিল, না হলে যে মানুষটা বিছানায় শুয়ে পড়লে একেবারে ভোরের আলো না ফোটা পর্যন্ত বিছানা থেকে ওঠে না, সে মানুষটা হঠাৎ বিছানা থেকে উঠে বাইরে চলে যাবে কেন? আর আমারও কি মরার ঘুম হয়েছিল, অথচ বিছানায় কেউ একটু নড়লেই আমার ঘুম ভেঙে যায়। শনিবার দিন, তাই হয়তো কালো ছায়া নেমেছিল আমাদের জীবনে। সদাশিবের বউয়ের কথা শুনে বুঝতে পারছিলাম সদাশিব সত্যি কিছু একটা বুঝেছিল। চলে আসার পথে মধুকর বলল, বাকি দুজনের বাড়িতে গেলে একই কথা শুনতে পাবেন সাধু বাবা। আমি তাদের সঙ্গে কথা বলেছি। রাতের বেলা অদ্ভুত কিছু একটা ব্যাপার সবার সঙ্গেই ঘটেছিল, যারা যারা ওই ডোবায় ডুবে মরেছে। আমরা হাঁটতে হাঁটতে ডোবার দিকে এগিয়ে চলেছি। এমন সময় দেখি সাধু বাবা এক অদ্ভুত কাণ্ড করে বসেছে। ডোবার জলে নেমে পড়েছেন তিনি। তার কোমরের কাছ পর্যন্ত ডোবার জলে ডুবে রয়েছে। সে জলের ভেতরে কি যেন করছে। ব্যাপারটা দেখে আমি আর মধুকর তাড়াতাড়ি ছুটে এলাম। বললাম, আরে কি করছেন কি সাধু বাবা? আপনি এই পচা ডোবার জলে নামতে গেলেন কেন? সে যেন আমাদেরকে দেখতেই পায়নি, এমন ভাবেই আমাদের দিকে না তাকিয়ে জলের মধ্যে কিছু একটা খোঁজার চেষ্টা করছে। জলের মধ্যে কিছু আছে নাকি? জলের মধ্যেই তো সব কিছু আছে। এই জলের জন্যই তো এত কিছু। বলেছিলাম না, বিপদটা জলে আছে। আজকে রাতে কিছু একটা ঘটবে। শনিবার, আজই তো শনিবার।
আমি হিসেব করে দেখলাম আজ শনিবার। মধুকর যেন বিদ্যুতের চমকের মতো কিছু একটা মনে করতে পেরেছে। এমন ভাবে সে বলল, সাধু বাবা, সদাশিব ও বাকি যারা মরেছে সকলে কিন্তু শনিবার দিন মারা গেছে, আর আজকে হলো শনিবার। তার মানে আজকে রাতেও কি কেউ? তাকিয়ে দেখি পচা ডোবার জলের মধ্যে দাঁড়িয়ে সাধু বাবার মুখে হাসি। সব কিছু যেন মেলাতে পারছিলাম, কিন্তু কিন্তু এসব কেন হচ্ছে সেটাই বুঝতে পারছিলাম না। ডোবার জল থেকে যখন সাধু বাবা উঠে এলেন, তখন জল কাদা নোংরা তার গায়ে লেগে রয়েছে। ভালো একটা পুকুরে নেমে স্নান করে নিলেন তিনি। আমি আর মধুকর দাঁড়িয়ে রইলাম। ফেরার পথে সাধু বাবা কোনো কথা বললেন না। দুপুরে খাওয়ার পর আমায় ডেকে নিয়ে গেলেন ঘরে। তারপর বললেন, ভালো করে শোনো তারা, আজ রাতেই আমাদের ওই ডোবায় যেতে হবে। আজ রাতে কিছু একটা ওইখানে হবে। মধুকরকে সে কথা বলা যাবে না, তাকে বললে সে বাধা দিতে পারে। তুমি আর আমি মিলে অন্ধকারে একটা কাজ করলে কেমন হয়? বিকেলবেলায় বেরিয়ে পড়ি, মধুকরকে বলি পাশের গ্রাম পলাশপুর থেকে ঘুরে কাল সকালে ফিরে আসবো। তাহলে সে কোনো চিন্তা করবে না। এটাই ভালো হবে, কিন্তু রাতের বেলা ডোবার পাড়ে গিয়ে আমরা কি সত্যিই কিছু দেখতে পারবো? এসব কেন হচ্ছে তার তো কোনো কিছুই আমরা বুঝতে পারিনি। সময় হলে সব কিছুই বুঝতে পারবে। চলো এখন। বিকেল বেলায় মধুকরের কাছ থেকে বিদায় নিলাম। মধুকর কিন্তু ছাড়তে চাইছিল না কিছুতেই। কাল আবার আসবো এমনই প্রতিশ্রুতি দিয়ে তার বউয়ের কাছ থেকে বিদায় নিয়ে আমরা খানিকটা পলাশপুরের পথে চলে এলাম। তারপর বাঁকা পথ দিয়ে ঘুরে গিয়েছিলাম সেই ডোবাটার দিকে। এই সবে প্রায় বিকেল হয়ে এলো। ডোবা থেকে বেশ খানিকটা দূরে একটা গাছের তলায় বসে আমি আর সাধু বাবা কিছুটা বসে সময় কাটিয়ে দিলাম। আর বসে থাকতে থাকতে সাধু বাবা আমায় শোনাতে লাগলেন এক আশ্চর্য কথা। একটা গ্রামে এক গাছের তলায় এক সাধু এসে আশ্রয় নিয়েছিল, যেমনটা মাঝে মধ্যেই নেয়। সে গ্রামের একটা মেয়ে মাঝে মাঝে সেই সাধুর কাছে যেত। মেয়েটি অবিবাহিত, তবে বিবাহযোগ্য, কিন্তু গরিব দুঃখী, তাই তার পরিবার তাকে পার করতে পারে না। তাছাড়া পরিবারের অবস্থাও খুব একটা ভালো নয়। বাবা মা দুজনেই অসুস্থ, তাই সে সাধু বাবার কাছে যেত, যদি কোনোভাবে সমস্ত কিছু ঠিক করা যায়। কিন্তু একদিন সেই সাধু বাবা তাকে একটা প্রস্তাব দিল। তার সঙ্গে একটা মন্ত্র ক্রিয়ায় সামিল হতে হবে। যদি সে সেই ক্রিয়া করতে পারে, তাহলে তার মনস্কামনা সাধু বাবা পূর্ণ করে দেবে। আর সেই কাজের জন্য তার প্রয়োজন একটি মৃতদেহ, সদা মারা গেছে এমন একটি মৃতদেহ। এই কথা শুনে কিন্তু মেয়েটি চমকে উঠল। সে বলল, মৃতদেহ? আমি আমি কোথায় পাবো সাধু বাবা? আপনি অন্য কিছু বলুন, অন্য কিছু সাহায্য আমি আপনাকে নিশ্চয় করে দেব, কিন্তু মৃতদেহ? সাধু বাবা কিন্তু তার কথা শুনলেন না। যদি কোনো মৃতদেহ সে জোগাড় করে দিতে পারে, আর তাও 7 দিনের মধ্যে, তাহলেই সাধু বাবা তার জন্য কিছু একটা করবেন, এমনটাই বললেন। এদিকে মেয়েটির কপাল, তাই মাত্র 2 দিনের মাথায় তাদের গ্রামের একটি মেয়ে আত্মহত্যা করল। গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছিল। সে শরীরে বিকৃতি তেমন দেখা গেল না।
শুধু প্রাণটা বেরিয়ে গেছিল। সেদিনই সে সাধু বাবাকে খবর দিল। এদিকে মৃতদেহ যে বাড়িতে রয়েছে সেখানে তো অনেক লোকজন রয়েছে। এখান থেকে চট করে মৃতদেহ নিয়ে যাওয়া সহজ ব্যাপার নয়। সাধু বাবা সেই মেয়েটিকে নিয়ে আসে সেই বাড়িতে। সেখান থেকে কিভাবে ওরা মৃতদেহ সরিয়ে নিয়ে গিয়েছিল তা জানা নেই। তবে এরপরই গ্রামের লোকেরা মৃতদেহ খুঁজতে শুরু করলো। মৃতদেহ পাওয়া গেল সেই গাছের তলায়, সাধু আর ওই মেয়েটির কাছে। গ্রামের লোকেরা তো রেগে লাল। তারা মারতে মারতে সাধু বাবাকে সেখান থেকে তাড়িয়ে দিতে পারল বটে, তবে মেয়েটিকে তো আর তাড়িয়ে দিতে পারল না। রাগে দুঃখে তারা সবাই মিলে মেয়েটির ওপর আক্রমণ করল। এতগুলো লোকের আক্রমণ সে সহ্য করতে না পেরে মারা পড়ল। এদিকে দুটো মৃতদেহ পড়ে রয়েছে। কি করা যায়? তাই একটা মৃতদেহ সেই লোকেরা একটা দিঘির জলের পাথরে বেঁধে ডুবিয়ে দিল, আর আগের মেয়েটির মৃতদেহ পুড়িয়ে দিল শ্মশানে। বড়ই অদ্ভুত ব্যাপার। আর সেই সাধু? এরপরে সাধুর ব্যাপারে কিছুই জানা যায়নি। তবে সেই সাধু ছিল ভীষণ প্রতিহিংসা পরায়ণ। সেই সাধু যে এত সহজে গ্রামের লোকেদের ছাড়বে না সে কথা গ্রামের লোকেরা ভালো করে বুঝতে পেরেছিল। তাই তারা খুব সাবধানে থাকত। সাধু কিন্তু ছিল তাদের চেয়েও সাবধান। সে অনেক দিন অপেক্ষা করল। অনেক দিন বললে ভুল হবে, অনেকগুলো বছর অপেক্ষা করল। তারপর সে ফিরে এলো। অন্ধকার নামতে শুরু করেছে সাধু বাবা। মনে হয় একটু পরেই কিছু একটা ব্যাপার ঘটবে, তাই না? সাধু বাবা মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে কি যেন ভাবছিলেন। আমি তা বুঝতে পারছিলাম না। আমিও চুপ করে বসে আছি গাছের তলায়। এমন সময় দেখতে পেলাম চাঁদের অল্প আলোয় গ্রামের পথ ধরে কে যেন হেঁটে হেঁটে যাচ্ছে ওই দিঘির পথটার দিকে। আমি চমকে উঠলাম। সাধু বাবাকে সে কথা বলতেই সাধু বাবা বললেন, তাই তো, সর্বনাশ! মনে হয় আজ আবার কেউ বেরিয়েছে। তারানাথ, আমাদের দূর থেকে তাকে অনুসরণ করতে হবে। একদম সামনাসামনি গেলে আমরা কিছুই বুঝতে পারবো না। এতক্ষণে বুঝতে পারলাম সাধু বাবা কেন এখানে লুকিয়ে থাকতে চেয়েছিল। আমরা অন্ধকারকে আশ্রয় করে কোনো রকমে তার পিছু পিছু গিয়ে সেই দিঘির পাড়ে পৌঁছালাম। দেখি দিঘির পাড়ে যে দাঁড়িয়ে আছে তাকে আমি চিনি। মধুকরের বাড়ি থেকে কয়েকটা মাত্র বাড়ি দূরেই। তার দুটো চোখ বন্ধ। সে যেন একটা অদ্ভুত ঘোরের মধ্যে সেই দিঘির দিকে, অর্থাৎ ডোবার দিকে এগিয়ে চলেছে। আর কয়েক পা এগিয়ে গেলেই ডোবার জলের মধ্যে পড়ে যাবে। আমি কিছু বলতে যাব তার আগেই সাধু আমায় চুপ করতে বলল। তারপর একটা আঙুল তুলে দেখালো ঠিক যে ডোবার কাছে এগিয়ে যাচ্ছি তার একদম পিছনের দিকে একটা কালো ছায়া। তার পিছনে যেন কখন সে দাঁড়িয়েছে। চাঁদের আলোয় তার গায়ের উপর এসে পড়তেই আমি কিছুটা চমকে উঠলাম। সেটা দেখে মিথ্যে কথা বলবো না, একটু হলেও ভয় পেয়েছিলাম। দেখলাম একটা মেয়ে, তার গোটা শরীর যেন কালো কুচকুচে, লম্বা লম্বা চুল কাঁধের কাছ পর্যন্ত এসে পড়েছে। তার পরনে থাকা একটা সাদা শাড়ির আঁচল অল্প হাওয়াতেই যেন এলোমেলো ভাবে উঠছে। কি ভয়ঙ্কর তার মুখ! চোখ দুটো লাল টকটকে, মুখের দাঁতগুলো যেন মুখ থেকে বাইরের দিকে বেরিয়ে আসতে চাইছে। লম্বা টিকালো নাক, চোখ থেকে যেন আগুন বেরিয়ে আসছে। আর তার হাত দুটো লম্বা সাপের মতো। সামনে হাঁটতে থাকা সেই লোকটি ঠিক মাথার উপরে দুপাশে যেন দুলতে দুলতে চলেছে। সে বুঝতে পারছিলাম
সেই লোকটাকে নিয়ে যাচ্ছে ডোবার দিকে, আর তারপর ওইখানে নিয়ে গিয়ে তাকে ডুবিয়ে মারবে। ঠিক এই মুহূর্তেই সাধু বাবার হাতের ইশারায় আমায় উঠে আসতে বললেন। আর বেশি দেরি করা ঠিক হবে না তারানাথ, চলে এসো। আমি তার পেছনে পেছনে এগোতে লাগলাম। সেই লোকটাও ডোবার দিকে এক পা করে এগিয়ে যাচ্ছে। সঠিক সময়ে কি আমরা ডোবার কাছে পৌঁছতে পারবো ঠিক বুঝতে পারলাম না। সাধু বাবা যেভাবে চলেছে তাতে লোকটার ডোবার জলে পড়ে ডুবে যাওয়ার পর হয়তো আমরা ওখানে গিয়ে পৌঁছাবো। আমি আর থাকতে পারলাম না, কি মনে হতে চিৎকার করে বলে উঠলাম, আর তারপর ছুটতে লাগলাম আরো জোরে। যেও না ডোবার দিকে, দাঁড়াও দাঁড়াও বলছি। আমার চিৎকারই হোক আর যে কারণেই হোক, লোকটার সম্বিত কেটে গিয়েছিল। সে মুখ তুলে প্রথমে আমাদের দিকে তাকালো, তারপর এদিক ওদিক তাকিয়ে যেন ভ্যাবাচ্যাকা খেয়ে গিয়েছিল কেমন। হঠাৎ পেছনে তাকিয়ে সেই বিভৎস মূর্তিকে দেখে প্রচন্ড ভয় পেল সে, আর নিজের ভয়কে সামলাতে না পেরেই পেছনে সরতে গিয়ে সেই ডোবার জলের মধ্যে গিয়ে পড়ল। একটা ধপ করে শব্দ হলো জলের মধ্যে। মেয়েটি গলায় কে যেন হেসে উঠতেই আমি ততক্ষণে ছুটে গিয়ে দাঁড়িয়েছি ডোবার জলের কাছে। সে অদ্ভুতভাবে হাসতে হাসতে বলল, তুই এখান থেকে সরে যা বলছি। আমরা থাকতেই ওর কোনো ক্ষতি তোকে করতে দেব না, ওকে ছেড়ে দে। কি ক্ষতি করেছে ও তোর? আজ থেকে 10 বছর আগে ওরাই তো আমায় মেরেছিল। ওরাই তো আমায় এই ডোবার জলে দিঘির পাঁকে পুঁতে দিয়েছিল। আমার তীব্র আক্রোশের জন্যই তো এই দিঘির জল এতদিন ধরে ডোবায় পরিণত হয়েছে। মাথার ভেতর যেন প্রচন্ড একটা ধাক্কা খেলাম। তার মানে সাধু বাবা আমায় যেই গল্পটা তখন বলেছিল, সেই গল্পটা এই মেয়েটিরই গল্প। এই দিঘি, এই গ্রাম, সবকিছু এটাই। কিন্তু সাধু বাবা এই গ্রামের গল্প জানলেন কি করে? মেয়েটি ততক্ষণে আমার দিকে আরেকটু এগিয়ে এলো। আমার মনে হলো একটা শিহরণ জাগিয়ে তুলল সে। কেন জানি না মনে হচ্ছিল সে আমার কোনো ক্ষতি করবে না। কিন্তু সে ক্ষতি করলো না কেন? সে আমার পাশ থেকে এগিয়ে গেল ডোবার দিকে। ততক্ষণে ডোবার মধ্যে পড়ে যাওয়া লোকটা চিৎকার করতে করতে বলল, সাধু বাবা, ও সাধু বাবা, আমায় বাঁচাও, আমায় বাঁচাও সাধু বাবা, বিশ্বাস করো ওই দিন আমি কিছু করিনি। আমায় বাঁচাও, আমায় বাঁচাও, আমি তো শুধু ওদের সাথে ছিলাম। আমায় বাঁচাও, ও সাধু বাবা। আমার তো কোনো দোষ ছিল না। আমি শুধু সাধু বাবার কথা মতো মৃতদেহটা এখানে এনেছিলাম। আমি মৃতদেহ ছুঁয়েও দেখিনি, আর তার জন্য আমি তো ক্ষমা চেয়েছিলাম। তোরা কিন্তু আমার কোনো কথা শুনিসনি। তোরা আমায় মেরে ফেললি। আমার মৃত্যুর পর আমার বাবা মা না খেতে পেয়ে অসুখে ভুগে ভুগে রক্ত বমি করে মারা গেল। তখনই আমি ঠিক করেছিলাম যে আমি আবার ফিরে এসে তোদের সব কটাকে মারবো, কিন্তু পারছিলাম না। ওই দিঘির জলের মধ্যেই আমার আত্মা আটকে ছিল। আমি যেও কিছু কাজ করতে পারিনি। আর তারপর সাধু বাবা ততক্ষণে আমার কাছে এসে পড়েছিল। আমি বললাম, সাধু বাবা, আপনি চলে এসেছেন? এক্ষুনি ওই লোকটিকে জল থেকে টেনে তোলার ব্যবস্থা করুন। এই মেয়েটিকে আমি আটকাচ্ছি। আমি যাকে এত কষ্ট করে ওই ডোবা থেকে উদ্ধার করেছি তাকে তুমি আটকাবে?
আর আমি এত সহজে তাকে আটকাতে দেব তারানাথ? সাধু বাবার কথা শুনে আমার মাথায় যেন বাজ পড়ল। তাকিয়ে দেখি সাধু বাবার ডোবার জলের দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছে। এই লোকটিও বোধহয় কিছু বুঝতে পারেনি, তাই সে সাধু বাবার দিকে দুটো হাতই বাড়িয়ে দিলেন। আর আমি চিৎকার করে কিছু বলে ওঠার আগেই সাধু বাবা দুটো হাত ধরে তাকে ধাক্কা মেরে ডোবার জলের আরো গভীরে ঠেলে দিল। আমি চিৎকার করে বললাম, সাধু বাবা, এ আপনি কি করছেন? সাধু বাবা এবার ফিস ফিস করে সাপের মতো গলায় পড়ল, চুপ করে তাকিয়ে দেখ আমি কি করছি, আর তারপর তোর পালা। সেই মেয়েটি অদ্ভুত ভাবে হেসে উঠল। সাধু বাবা ততক্ষণে সেই লোকটিকে আবার ধাক্কা দিয়ে ডোবার জলে ফেলে দিয়েছে। এবার সাধু বাবার উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করতে গেল লোকটা। দু হাতে সাধু বাবার গলা চেপে ধরলো। হ্যাঁ শয়তান, তুই তুই আমাকে মারবি? হ্যাঁ হ্যাঁ তুই মারবি? তুই 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 সাধনা করবি? হ্যাঁ তুই 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 শয়তান, আমায় আমায় বাঁচাও। সে তখনও আমার কাছে সাহায্য প্রার্থনা করে চলেছে, কিন্তু আমি কি করব? এক পা এগোতে যেতেই সেই মেয়েটির বিভৎস অবয়ব আমার একদম সামনে এসে দাঁড়ালো। যাবে না, তুই যদি ওখানে যাস তাহলে কিন্তু তোরও বিপদ হবে। আজ রাতে ওই ডোবার জল আমাদের। আজ রাতে এই ডোবার জল অশুভ হয়ে উঠবে। ওই ডোবার জল তোর গায়ে লাগলে তোর কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কেন ওকে এত কিছু বলছিস? ওই হলো আমাদের পথের প্রধান বাধা। তার জন্যই তো এত কষ্ট করে ভুলিয়ে ভালিয়ে এইখানে নিয়ে এসেছি। ওর পরে ওকে মারতে হবে, তাহলে এই গোটা গ্রাম আমাদের। ঠিক এই মুহূর্তেই একটা অদ্ভুত ব্যাপার ঘটল। আমার সামনে থাকা সেই বিভৎস মেয়েটির মূর্তির মুখটা এক মুহূর্তের জন্য বদলে গিয়ে ফুটে উঠল এক স্বাভাবিক মেয়ের অবয়ব। তার চোখে জল, চোখের তলায় কালি, সে কান্না মুখে আমার দিকে তাকিয়ে বলল, সাধু বাবা, সাধু বাবা, না তুই তুই এখান থেকে চলে যা। ওই সাধু তোকে মেরে ফেলবে। আমি ওর বন্ধু হয়ে রয়েছি রে। ওর কথায় আমার সমস্ত কাজ করতে হয়, কিন্তু কিন্তু তুই চলে যা, তুই চলে যা, চলে যা, চলে যা, চলে যা, এখান থেকে চলে যা, এখান থেকে চলে যা। আমি দেখলাম সাধু বাবা আর ওই লোকটির মধ্যে জলেতেই হাতাহাতি শুরু হয়ে গিয়েছে। ওই মেয়েটির চেহারা আবার আমার সামনে বদলে গেল এক বিভৎস মূর্তিতে। বুঝতে পারছিলাম একটা ব্যাপার, এই মেয়েটির আত্মা কোনোভাবেই এই সাধুর কবলে রয়েছে, তাই সে তাকে নিজের মতো কাজ করাচ্ছে। কিন্তু সেই আত্মার মন এখনো আগের মতোই শুদ্ধ রয়েছে, তাই সে কোনো মতে সে আমার এখান থেকে পালাবার কথাটা বলল। কিন্তু আমি কি করব কিছুই বুঝতে পারলাম না। এখান থেকে পালিয়েই বা যাব কোথায়? আর পালিয়ে গেলে তো এই বিপদ থেকে গ্রামকে উদ্ধার করা যাবে না। গ্রামের লোকেরা জানতেও পারবে না কত বড় বিপদ তাদের মাথায় নাচছে। সবকিছুই মাথার ভেতর কেমন এলোমেলো ভাবে ঘুরে বেড়াচ্ছিল। মেয়েটি এইবার আমার দিকে পা বাড়িয়ে এক পা করে এগিয়ে এলো। তার সেই তীব্র কর্কশ গলায় বলল, আজ রাতে তুইও মরবি। এরপরে ওই ডোবার জলে তোর প্রাণ যাবে রে। হঠাৎ করেই তার কথাটা, তারপর ওই ডোবার জল আরো খারাপ হয়ে যাবে। হঠাৎ করেই তার কথার মানেটা আমি বুঝতে পারলাম। এই ডোবার জল, সমস্ত কিছুর উৎস হলো ডোবার জল, আর তাই এই ডোবার জলের ক্ষমতা
রাতের বেলায় অনেক বেশি বৃদ্ধি পায়। সেই লোকটি প্রায় সাধু বাবাকে কাত করে ফেলেই ছিল জলের দিকে। সাধু বাবা কি একটা দিয়ে তার মাথার উপর সজোরে আঘাত করতেই সে ছিটকে পড়ে গেল জলের মধ্যে। আমি আর থেমে থাকতে না পেরে সব কিছু ভুলে গিয়ে তাকে লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়লাম জলে। প্রথমেই কোমর পর্যন্ত ডুবে গেল জল। লোকটা আমার উপস্থিতি বুঝতে পেরে আমার পেছনে এসে দাঁড়িয়েছে। আমার সামনে সাধু বাবা, আর এদিকে চাঁদের আলো সাধু বাবার মুখে পড়ছে না, তার পেছনের দিকে গিয়ে পড়ছে আলোটা। অন্ধকারে তার মুখটা ঢেকে রয়েছে, চাঁদের আলো পড়ছে আমার মুখের উপর। আমি বললাম, আমি আপনাকে ভালো সাধু বলে ভেবেছিলাম, আর আপনি আপনি এই গ্রামের লোকেদের এত বড় ক্ষতি করতে চাইছেন? ওরাও যে আমাদের সাথে ভালো কিছু করেনি, যে অতৃপ্ত আত্মা আজ প্রতিশোধ নিতে চাইছে, সেই আত্মা মনে মনে দুর্বল হয়ে তোকে সমস্ত কিছু বলে দিলেও আমি জানি ওর প্রতি গ্রামের লোকেরা কত অন্যায় করেছে। আমার প্রতিও গ্রামের লোকেরা কত অন্যায় করেছে। কি চেয়েছিলাম আমি? শুধু একটা মৃতদেহ চেয়েছিলাম। যে মেয়েটি মারা পড়েছে তার মৃতদেহটা নিয়ে আমি শুধু একটা ক্রিয়া করতে চেয়েছি, কিন্তু আমি ক্ষতি চাইনি। আমি চাইলেও অনেক কিছুই করতে পারতাম, কিন্তু আমি চাই না। কিন্তু এখন খবর পেলাম আমায় সাহায্য করায় এই মেয়েটিকে ওরা এমন ভাবে মেরেছে, আর ওর মৃতদেহ দিঘির জলে ডুবিয়ে দিয়েছে। তখনই আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম ওদের সব কটাকে মারব। আমার মেরো না, বিশ্বাস করো, আমি কিছু করিনি। আমি আমি শুধু ওদের সাথেই ছিলাম। আমি কাউকে মারিনি, আমি কারোর গায়ে হাত দিইনি। বিশ্বাস করো, আপনি বিশ্বাস করুন সাধু বাবা, বিশ্বাস করুন, আমি আমি কিছু করিনি। আমার মেরো না। কিছু না করলেও মরতে হবে। গ্রামের যে সমস্ত লোকেরা সেই ভিড়ে ছিল সবাইকে এক এক করে মরতে হবে। এমনকি ওই মধুকর কুণ্ডুও ছিল সেই দিনের সেই ভিড়ে। আমি চমকে উঠলাম। এই সাধু বাবা কত বড় শয়তান তা এইবারে আমি বুঝতে পেরেছি। এখন যে বাড়িতে আশ্রয় নিয়ে তাদের সঙ্গে সুখ দুঃখের গল্প করে তাদেরই অন্ন গ্রহণ করে এসেছি, তাদেরই মারার কথা ভাবছে এই সাধু। আপনি এমন কিচ্ছু করবেন না, তার ফল কিন্তু ভালো হবে না, জেনে রাখবেন। আমি আমি তারানাথ তান্ত্রিক থাকতে আপনি এই গ্রামের কোনো ক্ষতি করতে পারবেন না। জানতাম আমি তুই আমার পথের বাধা হয়ে দাঁড়াবি। আমি আগেই আন্দাজ করতে পেরেছিলাম, আর তাই তোকে আমার সঙ্গে সঙ্গে রাখতে চেয়েছিলাম, তোকে ভুল বোঝাতে চেয়েছিলাম, কিন্তু তুই শালা কিছুতেই ভুল বুঝলি না। কতবার চেষ্টা করলাম মধুকর কুণ্ডুর বাড়িতে গাছের তলায় তোকে বুঝিয়ে বুঝিয়ে এখান থেকে অন্যত্র পাঠিয়ে দেওয়া, কিন্তু তুই কিছুতেই বুঝলি না। তখনই মনে পড়ে গেল, হ্যাঁ, দু একবার সে বলেছিল এখান থেকে চলে যাওয়ার কথা। গ্রামে যে বিপদ হবে সে নিজেই দেখে নেবে। তবে আমিও আশ্চর্য হয়েছিলাম, কারণ সে নিজেই তো আমার এখানে এসেছিল। তবে পরে বুঝতে পেরেছিলাম সে আমার চোখে চোখ রাখতে চেয়েছিল, ভেবেছিল আমায় সরাতে তার খুব একটা কষ্ট হবে না। তাই সেই যখন পড়েছি তখন তো এত সহজে আমি চলে যাব না। পেছনে হুটোপুটির শব্দ শুনে পেছনে তাকিয়ে দেখলাম এক কোমর জলের মধ্যে সেই লোকটির পিঠের ওপর বসে রয়েছে সেই বিভৎস নারী মূর্তিটা। দু হাতে তার গলা চেপে ধরে তাকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি মনে মনে প্রমাদ গুণে সামনের দিকে এগোতে যাব, এমন সময় আমার গলার উপরে এসে পড়ল একটা কাপড়ের মতো কিছু একটা। বুঝতে পারলাম সাধু বাবা জলের মধ্যে তার কাপড় খুলেই আমার গলার ফাঁস তৈরি করেছে এবং
আমাকে পেছন থেকে টেনে ধরে রেখেছে। এর জন্য আমি প্রস্তুত ছিলাম না। হঠাৎ আচমকা এমন আক্রমণে পেছনের দিকে হ্যাচকা টানে আমি কোমর থেকে প্রায় গলা পর্যন্ত ডোবার জলে ডুবে গেলাম। কানের কাছে শুনতে পেলাম সাধু বাবা হাসতে হাসতে বলছে, তোকে শেষ করে ফেললি হয়ে গেল। তারপর সামনের শনিবার মারবো ওই মধুকর কুণ্ডুকে। তারপর এক এক করে গোটা গ্রাম শ্মশানে করে ফেলবো একটি। খিলখিল করে হাসছে সেই সাধু, আর তার সঙ্গে খিলখিল করে হাসছে সেই সেই বিভৎস নারী মূর্তি। কি যে করব কিছুই বুঝতে পারছিলাম না। গলার ফাঁসটা চেপে বসতে শুরু করেছে। পিশাচ, ভূত প্রেত অন্য কিছু হলে না হয় আলাদা ব্যাপার ছিল, তাদের সঙ্গে লড়াই করা যায়, কিন্তু পেছন থেকে এমন ভাবে একটা হ্যাচকা টানে জলের মধ্যে ডুবিয়ে ফেলায় আমি কাপড়টাকে ছাড়াবার চেষ্টা করছিলাম, কিন্তু পারছিলাম না। বুঝতে পারছিলাম জলের মধ্যে আমার দম ধীরে ধীরে কমে আসতে শুরু করছে। এবার বোধহয় প্রাণটা বেরিয়েই যাবে। মনে মনে মধুসুন্দরী দেবীকে স্মরণ করলাম। আর ঠিক তখনই একটা ব্যাপার ঘটে গেল। হঠাৎ মনে হলো ডোবার জলের কারো ঝাঁপিয়ে পড়ার শব্দ শুনতে পেলাম। গলার ফাঁসটাও যেন ক্রমশ আলগা হয়ে এলো। আমি তাড়াতাড়ি উঠে পড়লাম বটে, কিন্তু নাকে মুখে বেশ অনেকখানি জল ঢুকেছে। কোনো রকমে নিজেকে সামলাতে সামলাতেই মনে হলো কতগুলো কালো কালো ছায়া মূর্তি যেন ডোবার জলে এসে ঝাঁপিয়ে পড়ছে। তাদের চারপাশে লণ্ঠনের আলো। বিভৎস প্রেত মূর্তি ততক্ষণে খানিকটা সরে গিয়েছে। পেছনের দিকে জলের মধ্যে সে কোথায় যেন হারিয়ে গেল। যে লোকটির গায়ের ওপর সে উঠেছিল তার গলা আর ঘাড়ের কাছ থেকে টাটকা রক্ত গড়িয়ে পড়ছে। নখের আঁচড়ে মুখ ফুলে উঠেছে। কোনো রকমে তাকে আর আমাকে কারা যেন টেনে ওপরে তুলে নিল। উপরের দিকে লণ্ঠনের আলো মুখে এসে পড়তেই আমি চিনতে পারলাম তাদের মধ্যে রয়েছে মধুকর কুণ্ডু। সে আমার মুখের উপর লণ্ঠনের আলো ফেলে বলল, ভাগ্যের সময় মতো এসে পড়েছিলাম, না হলে যে কি হতো। এই যে আমার ছেলে সাধু বাবা, এ হলো আমার ছেলের নিবারণ। ওই তো আমায় সব বলল। সব কথা আপনাকে পরে বলবো, আপনি একটু উঠে আসুন দেখি। সত্যি বলতে আমার এসব কিছুই কেমন ভালো লাগছিল না। মাথাটা কেমন যেন ঘুরছিল, গোটা শরীর যেন ঝনঝন করে উঠেছিল। আমি উঠে বসলাম কোনো রকমে। দেখি ততক্ষণে আশেপাশে আরো লোকজন জড়ো হয়ে গিয়েছে। সেই সাধুকে ওরা সবাই মিলে ধরে তুলে এনেছে। সাধু চিৎকার করে বলছে, তোরা জানিস না আমি কে? তোরা জানিস না আমার কি ক্ষমতা? আমি তোদের কি করতে পারি? আমি উঠে দাঁড়ালাম কোনো মতে। মধুকর আর তার ছেলে নিবারণ মিলে আমার সাহায্য করল। আমি সামনের লোকগুলোর উদ্দেশ্যে বললাম, তোমরা সাধু বাবাকে ছেড়ে দাও, ওনার কোনো ক্ষতি করো না। এ আপনি কি বলছেন? উনি তো আপনাকে মারতে চেয়েছিলেন। এই পাশের গ্রাম পলাশপুরে আমি ছিলাম কয়েকদিন। আমার শ্বশুর বাড়ি ওই গ্রামে। ওইখানেই এই সাধুকে আমি দুই একবার দেখেছি, অনেক কথাও শুনেছি। এই সাধু রাতের বেলা দিঘির জলের ধারে বসে কী সব যেন করে। আমার তো একবার সন্দেহ হয়েছিল। আমাদের গ্রামে 10 বছর আগে যেই ঘটনাটা ঘটেছিল, ওটার পরপরই এই সাধু এই গ্রামে আসে। হ্যাঁ, আমি নিশ্চিত এই সাধুই হলো সেই সাধু। যদিও তার চেহারায় অনেকটা পরিবর্তন ঘটেছে, তবুও তাকে গ্রামের দু একজন চিনতে পেরেছিল। তবে সাধুর নাকি অনেক ক্ষমতা, তাই তাকে কেউ ঘাঁটায়। তন্ত্র সাধক তন্ত্র সাধনার জন্য অনেক সময় ধরে অপেক্ষা করে, তারপরেও অনেক কিছু প্রয়োজন হয়।
তোমাদের গ্রামে মৃত মেয়েটির মৃতদেহ নিয়ে সে অন্যায় করেছিল, এই কথা আমি মানছি, কিন্তু গ্রামের লোকেরাও ভুল করেছিল। সাধু বাবাকে এখান থেকে তাড়িয়ে দিয়েছিল তা ঠিক, তবে মেয়েটিকেও তাড়িয়ে দিতে পারত, কিন্তু তা না করে ওরা তাকে হত্যা করেছিল। আমার কথায় কিন্তু আর কেউ কিচ্ছু বুঝতে পারল না। এতক্ষণ ধরে জমায়েতের লোকেরা কি যেন বলছিল। সাধু বাবা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। সাধু বাবা আমাকে মারতে চেয়েছিল, সে কথা ঠিক, কিন্তু সাধু বাবা নিজের কাজ করছিল। ওই মেয়েটি সাধু বাবাকে সাহায্য করেছিল, তাই তার দেহেই তার মৃত্যু হয়। তাই সাধু বাবা নিজের শিষ্যের প্রতি হওয়া অন্যায়ের বদলা নিতে চেয়েছিল। হয়তো তার রাস্তাটা ভুল ছিল, কিন্তু গুরু শিষ্যের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক এই সাধু বাবা আমার চোখের সামনে তুলে ধরেছিল। সাধু বাবা কিন্তু চাইলেই ওই আত্মার দ্বারা আমাকে আগেই মারতে পারত, কিংবা মেয়েটাও আমাকে মারতে পারত, কিন্তু সাধু বাবা সেই কাজ করেনি। সেই মুহূর্তেই কেন সে আমাকে আক্রমণ করেছিল তা আমি জানি, তবে আমি চাই না আবার এই গ্রামের মানুষের হাতে একটা হত্যা হোক, আবার এই গ্রামে কোনো বিপদ নেমে আসুক। আমি একেবারেই চাই না। এমন সময় দূরে সেই ডোবার জলের দিক থেকে কার যেন কান্নার শব্দ শোনা যেতে লাগলো। আকাশ বাতাস কাঁপিয়ে কে যেন চিৎকার করে উঠে বলল, আমি মুক্তি চাই, আমি মুক্তি চাই, আমি আর এখানে থাকতে চাই না, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি মুক্তি চাই, আমি মুক্তি চাই। আমি সাধু বাবার দিকে তাকিয়ে রইলাম। সাধু বাবা আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পরে হঠাৎ চোখ নামিয়ে নিল, বলল, আমি ভুল করেছি। প্রতিশোধ স্পৃহা আমার মনের ভেতরে আগুন জ্বালিয়ে দিয়েছিল। বারবার মনে হয়েছিল আমার জন্যই ওই মেয়েটি মরেছে, ওর মৃত্যুর প্রতিশোধ আমায় নিতেই হবে। তাই করতে গিয়ে তার আত্মাকেও আমি আটকে রেখেছি। আজ আমি সব কিছু মুক্ত করে দেব। এই ডোবাকে আজ বিপদ মুক্ত করে দেব আমি। সবাই আলো জ্বালিয়ে রাখলো। সাধু বাবা ডোবার জলের কাছে নেমে এলেন। ডান হাত ডোবার জলে রেখে বাঁ হাতে কি যেন একটা নিয়ে বিড়বিড় করে মন্ত্র পড়লেন কিছুক্ষণ। তারপর ডোবার জল থেকে একটা কালো ধোঁয়া যেন আস্তে আস্তে উপরে উঠতে শুরু করলো। অন্ধকারের ভেতরে সেই কালো ধোঁয়াটা ভালোভাবে বোঝা না গেলেও আমরা অল্প অল্প কি যেন একটা দেখতে পেয়েছিলাম। মনে হচ্ছিল যেন গুমড়ে গুমড়ে একটা কান্না দূরে কোথাও মিলিয়ে যাচ্ছে একটু একটু করে। সেখানে অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকার পর আমরা সবাই সেখান থেকে ফিরে এলাম। মধুকরের বাড়িতেই সবাই এসে বসেছিলাম। সাধু বাবা সেখানেই ছিল। মধুকরের স্ত্রী আমাদের দেখে বলল, তখনই আমার মনে হয়েছিল সাধু বাবারা গ্রাম ছেড়ে চলে যাবে বলল, অথচ বিকেল বেলা বের হলো। তারপর আজকে আবার শনিবার। তাছাড়া সাধু বাবা আপনারা যখন কথা বলছিলেন তখন আমি আপনাদের ডাকতে এসে দরজার কাছে এসেছিলাম। তখনই শুনলাম আপনারা ওই ডোবার ধারে যাবেন বলে ঠিক করেছেন, তাই আর আপনাদের ঘরে যাইনি। ভাগ্যিস তখন সবটা শুনেছিলাম, না হলে। আমিও ভাগ্যিস আপনারা বেরিয়ে যাওয়ার পরেই ওই সন্ধ্যা নাগাদই এসে ঢুকেছিলাম। আমি সমস্ত কথা শুনে বুঝতে পেরেছিলাম আপনার কোনো বিপদ হয়েছে। এই সাধু নিশ্চয়ই আপনার কোনো ক্ষতি করতে চায়। বড় অন্যায় হয়েছিল আমার। আসলে নিজের কাজ সুগম করার জন্য তারানাথকে সরাতে চেয়েছিলাম, তাই সরাতে না পেরে শেষ মুহূর্তে তাকে মারতে চেয়েছিলাম। আমার হাত কাঁপেনি। এক সাধু হয়ে অন্য এক সাধুকের মৃত্যু চেয়েছিলাম। ছি ছি। কিন্তু বিপদের কথা বলে এত কিছু বলে
আপনি আমায় এইখানে নিয়ে এলেন, কারণ আপনি জানতেন আমি আপনাকে আটকাতে পারবো। 12 বছর বয়সে ঘর ছেড়েছিলাম, আজ আমার বয়স 45। শুধু সাধনা করে চলেছি। তন্ত্র মন্ত্র নানা কিছুতেই আমি সিদ্ধি লাভ করেছি। এমন কোনো সাধনা নেই যে আমি করার চেষ্টা করিনি। সব কিছুতে হয়তো সিদ্ধি লাভ করতে পারিনি, কিন্তু করেছি। তোমায় দেখার সঙ্গে সঙ্গেই বুঝতে পেরেছিলাম যে তোমার মধ্যে ক্ষমতা আছে। সবচেয়ে বড় ক্ষমতা তন্ত্র মন্ত্র নয়, তার চেয়ে বড় ক্ষমতা হলো আমাদের ইচ্ছা শক্তি। ওই ইচ্ছা শক্তি দিয়ে আমরা অনেক কিছু করতে পারি। আর তোমার মধ্যে এই ইচ্ছা শক্তি দিয়েই আপনি আজ সমস্ত গ্রামের মানুষদের বাঁচিয়ে ফেললেন। আপনার প্রতিশোধ স্পৃহা কমে আসায় ওই মেয়েটির আত্মাও মুক্তি পেল। গ্রামের লোক অন্যায় করেছিল, কিন্তু গ্রামে একটা অন্যায়ের বিপরীতে আর একটা অন্যায় পরস্পর ঘটে চলছিল, যদিও বা থামানো গেল সব। আর সে রাতে আমরা মধুকরের বাড়িতেই থেকে গেলাম। আরও একটা দিন সেখানে আমরা ছিলাম। সত্যি বলতে সেই সাধুর সঙ্গে তারপর কিন্তু আমার বেশ ভাব জমে উঠেছিল। সাধু আরও অনেক কিছু আমায় বলেছিল, তন্ত্রমন্ত্রের ব্যাপারে, আরও অনেক কিছুর ব্যাপারে। তারপর সেই সাধুর সঙ্গ আমায় একসময় ছাড়তে হলো। সেই সাধু চলে গেলেন উত্তরের পথে, আর আমি নেমে এলাম দক্ষিণের দিকে। একটানা এতটা কথা বলার পর তারানাথ চুপ করলো একটা দীর্ঘশ্বাস ফেলে। কিশোরী তখন বলে উঠল, তার মানে সেই সাধুই ছিল আসল মানুষ যে এত কিছু করছিল, আর সেই আপনাকে নিয়ে গিয়েছিল, আপনাকেও মারতে চেয়েছিল। তবে সেসব কিছুই তো ঠিক হয়ে গেল। তবে একটা খটকা কিন্তু আমার মনে বারবার এসে দেখা দিয়েছিল। তার কোনো উত্তর আমি আজ পর্যন্ত জোগাড় করতে পারি। আমি আর কিশোরী আগ্রহের সাথে তাকিয়ে রইলাম তারানাথের দিকে। এখন বৃষ্টি কমে এসেছিল, জানালার পাল্লাটাও খোলা। সেই খোলা জানালার পাল্লার দিকে তাকিয়ে থাকতে থাকতে তারানাথ এবারে বলতে লাগলো, যেই মুহূর্তে সেই সাধু গলায় ফাঁস লাগিয়ে আমায় জলের মধ্যে ডোবাতে টেনে নিয়ে গিয়েছিল, সেই মুহূর্তেই তার চোখে আমি একটা অন্য দৃষ্টি দেখেছিলাম। তবে সেটা কেমন দৃষ্টি, কার দৃষ্টি, তা আমি বলতে পারবো না। মনে হয়েছিল সে সাধু নয়, সে অন্য কেউ। কিন্তু এ ব্যাপারে অনেকবার তাকে জিজ্ঞাসা করলেও সে কিচ্ছু বলেনি। সেই সময় সে চুপ করে থাকতো। এই প্রশ্নের উত্তরটা আমি জোগাড় করতে পারিনি আজও, বুঝলে? বৃষ্টি একেবারেই কমে এসেছিল, তাই এবারে আমরা উঠে পড়লাম। আর দেরি করলাম না, এগোতে লাগলাম সদানন্দ চক্রবর্তীর বাড়ির দিকে। তার সঙ্গে একবার কথা বলে যাওয়া দরকার। বলা যায় না কোন বিপদ আবার তার মাথায় কালো মেঘের ছায়া ফেলেছে।